ব্রাজিল যদি পৃথিবীর আইকনিক ন্যাশনাল টিম হয়, তবে আর্জেন্টিনা গত কয়েক ওয়ার্ল্ড কাপ ধরে আপনারা দেখেছেন সবচেয়ে পপুলার ওয়ার্ল্ড কাপ টিম। ম্যারাডোনা 1986 সালে যে ক্রেজ তৈরি করেছিলেন সেটা বছরের পর বছর ক্যারি করেছেন অন্যরা। তবে 2006 সাল থেকে যখন মেসি ওয়ার্ল্ড কাপ খেলা শুরু করলেন এবং তিনি যখন তার ফর্মের প্রাইমে উঠলেন, ঠিক তখন থেকেই আর্জেন্টিনাকে ঘিরে মানুষের যে স্বপ্ন সেটি মারাদোনার সেন্ট্রিক যেটি ছিল সেটি চলে গেছে পুরোপুরি মেসি কেন্দ্রিক। অর্থাৎ মারাদোনার কারণে যারা আর্জেন্টিনা করতেন, এই মুহূর্তে বা এই জেনারেশনে এসে এটা বলার কোনো সুযোগ নেই যে তারা ঠিক মারাদোনার কারণে আর্জেন্টিনাকে পছন্দ করেন। দেয়ার ওন বয়, দেয়ার ফ্ল্যামবয়েন্ট এবং তাদের সবচেয়ে টালিসম্যাটিক ম্যান, ওয়ার্ল্ড ফুটবলের এবং সবচেয়ে মেসমেরাইজিং প্লেয়ার লিওনেল মেসি, তিনি খেলেন আর্জেন্টিনার হয়ে। তার অধরা স্বপ্ন বিশ্বকাপ তিনি 2022 সালেই অ্যাচিভ করেছেন। অর্থাৎ আর্জেন্টিনা চলে গেছে সপ্তম স্বর্গে। 36 বছর পর তারা ওয়ার্ল্ড কাপ জিতেছে। স্বাভাবিকভাবেই এই মুহূর্তে আর্জেন্টিনাকে ওয়ার্ল্ড কাপ জিততেই হবে। কোটি কোটি মানুষের, দুনিয়া জোড়া কয়েক বিলিয়ন মানুষের যে একটা প্রেশার নিয়ে খেলতে যেতে হতো মেসিকে, আর্জেন্টিনার মানুষের তো বটেই, সেটি অন্ততপক্ষে এই মুহূর্তে নেই। তারপরও ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের সবচেয়ে বড় প্রেশারটাই থাকে, তাদের কাছে একটা এক্সপেকটেশন স্বাভাবিকভাবেই থাকে সবার, এবং সেটাই হচ্ছে সবচেয়ে বড় কারণ মেসিকে এবং আর্জেন্টিনাকে এবারও মানুষের নজর থেকে খুব বেশি হয়তো বা আড়ালে রাখতে দেবে না। এখনও আর্জেন্টিনা এই ওয়ার্ল্ড কাপে সবচেয়ে ফলোয়িং দল হতে যাচ্ছে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। আফসোস মারাদোনা বেঁচে থাকতে দেখে যেতে পারেননি 2022 সালে মেসিদের হাতে বিশ্বকাপ। তবে স্বর্গে থেকে তিনি নিশ্চয়ই দেখেছেন এবং স্বর্গ থেকে এবারও হয়তো প্রার্থনা করবেন আর্জেন্টিনার হাতে যেন ওয়ার্ল্ড কাপটা ওঠে। আর্জেন্টিনার জার্সিতে একটা কাপ জেতার জন্য কত কষ্ট, কত সাধনাই না করতে হয়েছে লিওনেল মেসিকে। সেই চোখের জল অবশেষে পূর্ণতা পায় 2022 বিশ্বকাপে। মেসি এইবার বিশ্বকাপে যাবেন, খেলবেন কিনা তা হয়তো বা আমরা অনেকেও আশা করিনি। ভেবেছিলাম 22-এর সেই জয়টাই হয়তো শেষ, কিন্তু না, আরও একবার ওয়ার্ল্ড কাপের মঞ্চ মাতাতে যাচ্ছেন ছোট্ট জাদুকর। এই বিশ্বকাপে যাওয়ার আগে একটু সমালোচনা হয়েছে আর্জেন্টিনার ওয়ার্ল্ড কাপের ক্যাম্পেইন নিয়ে। বেশ কিছু ম্যাচ তারা খেলেছে এমন দলের সঙ্গে, জাম্বিয়া, হন্ডুরাসের সঙ্গে এই কিছুদিন আগে ম্যাচ খেললো যেটায় 2 গোলে জিতেছে, এবং সবশেষ তারা আইসল্যান্ডকে 3-0 গোলে হারিয়েছে। কোয়ালিফাইংয়ে তাদের এই যে দুর্বল প্রতিপক্ষ, এগুলো নিয়ে তাদের দেশের ভেতরে অনেক আলোচনা সমালোচনা হচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত আমার মনে হয়েছে, আমার ব্যক্তিগত ধারণা, যে আর্জেন্টিনা একটা উইনিং স্পিরিট নিয়ে যাচ্ছে, বেশ ভালো একটা রিদমে ছিল কোয়ালিফাইং ক্যাম্পেইনে তারা। আমরা যদি একটু আর্জেন্টিনা টিমটার দিকে তাকাই, এই টিমে খুব একটা বেশি চেঞ্জেস কিন্তু হয়নি। গেলোবারের টিম থেকে সবচেয়ে নোটেবল অ্যাবসেন্টি হচ্ছে আঙ্গেল ডি মারিয়া, তিনি এই ওয়ার্ল্ড কাপে খেলতে আসছেন না, এবং বাকি যারা আলোচনায় ছিলেন তাদের মধ্যে চেলসির আলেখান্দ্রো গার্নাচো, তিনি কিন্তু সুযোগ পাননি, এবং একই সঙ্গে এমিলিয়ানো বুয়েন্দিয়া, যিনি কিনা অ্যাস্টন ভিলার প্লেয়ার, তারও কিন্তু সুযোগ হয়নি এবার ওয়ার্ল্ড কাপে মেসি অ্যান্ড কোম্পানির যে ওয়ার্ল্ড কাপ ধরে রাখার মিশন সেটিতে দলে থাকার। আমরা যদি একটু স্কোয়াডটার দিকে তাকাই, তাদের গোল পোস্টে গ্যালোবারের নাম্বার 1 এমিলিয়ানো মার্টিনেজ আছেন, জেরোনিমো রুলি এবং হুয়ান মুসো, এই হচ্ছে তাদের লাইন আপ। ডিফেন্সে গনসালো মন্টিয়েল, নাউয়েল মলিনা, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস ওতামেন্দি, লিওনার্দো বালের্দি ইনজুরির কারণে ছিটকে গেছেন, তবে ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলা তালিয়াফিকো এবং ফাকুন্দো মেদিনা, এই হচ্ছে তাদের রক্ষণের সেনানীরা। মিডফিল্ডে থাকছেন লিয়ান্দ্রো পারেদেস, জিওভানি লো সেলসো, রদ্রিগো দে পাউল, এজেকুয়েল প্যালাসিওস, এনজো ফার্নান্দেজ, আলেক্সিস ম্যাকালিস্টার, ভ্যালেন্টিন বার্কো। স্ট্রাইকিংয়ে লিওনেল মেসি তো আছেনই, সঙ্গে নিকোলাস গনজালেস, জুলিয়ানো সিমিওনে, লাউতারো মার্টিনেজ, হোসে লোপেজ, হুলিয়ান আলভারেজ, থিয়াগো আলমাদা এবং নিকো পাথ, এই হচ্ছে আর্জেন্টিনার ফরওয়ার্ড লাইন। অর্থাৎ একটা ব্যালেন্সড এবং শক্তিশালী স্কোয়াড নিয়ে তারা যাচ্ছে। কে আছে কে নাই সেটার থেকেও বড় কথা হচ্ছে যারা লিওনেল স্ক্যালোনির স্কোয়াডে তার যে প্লেয়িং স্টাইল সেটার সাথে কোপ করতে পারেন, এই ধরনের প্লেয়াররাই আছেন। সে কারণে পাওলো দিবালা, তাকেও কিন্তু আসলে এই দলে, এই স্কোয়াডে এইবার রাখেননি লিওনেল স্ক্যালোনি। একটা বিষয় তো আপনারা দেখেছেন, গেল বিশ্বকাপে 7 ম্যাচের মধ্যে 4টাই আর্জেন্টিনা খেলেছিল লুজাইল স্টেডিয়ামে, যেটা কিনা বিশাল স্টেডিয়াম। ফার্স্ট রাউন্ডে সৌদি আরবের সঙ্গে সেই মাঠটায় ম্যাচটা হারার পর বাকি ম্যাচগুলো তারা অন্য জায়গায়, এবং নকআউট থেকে শুরু করে সবগুলো ম্যাচই তারা লুজাইল স্টেডিয়ামে খেলেছে, যেটা তাদের জন্য একটা অ্যাডভান্টেজ ছিল। আপনারা জানেন নিশ্চয়ই যে অনেক সময় চেনা মাঠে, চেনা অ্যাটমসফিয়ারে খেললে অন্য দলগুলো থেকে কিছুটা হলে অ্যাডভান্টেজ পাওয়া যায়। তো সেই সুযোগটা এবার হয়তো আর্জেন্টিনা পাবে না, কারণ ভিন্ন ভিন্ন জায়গায় তাদেরকে ট্রাভেল করে খেলতে হবে। একটা স্টেডিয়াম থেকে আরেকটা স্টেডিয়ামের দূরত্ব অনেক দূর, বেস ক্যাম্প এক জায়গায়, অন্য ভেনিউগুলো দেখা যাচ্ছে 3-4-5 ঘন্টার ফ্লাইট। সুতরাং দোহাতে যে সুযোগটা ছিল যে খুব অল্প ডিস্টেন্সে ট্রাভেল করে করে খেলা গেছে, এইবার অন্ততপক্ষে সেটা হবে না। তবে আর্জেন্টিনা এখন আসলে ওই ধরনের টিম না যে কন্ডিশন, প্রতিপক্ষ বা এই জিনিসগুলোকে নিয়ে তারা খুব বেশি একটা মাথা ঘামাচ্ছে। একটা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন টিম। এবারে ওয়ার্ল্ড কাপে তাদের প্রথম হার্ডেল অস্ট্রিয়া এবং আলজেরিয়ার সঙ্গে, দুটোই খুব টাফ অপোনেন্ট, ফিজিক্যালি তারা খেলে, আপনারা জানেন এরই মধ্যে। তবে আর্জেন্টিনা এখন শিখে গেছে ফিজিক্যাল টিমগুলোকে আসলে কিভাবে হ্যান্ডেল করতে হয়। তাদের সঙ্গে আমরা তো
স্কোয়াড দেখেছি, তবে আর্জেন্টিনার বেস্ট 11টা কেমন হতে পারে আমরা যদি সেটা দেখি যে তাদের স্টার্টিং লাইন আপটা কিরকম হবে। অবভিয়াসলি গোল পোস্টে থাকবেন এমিলিয়ানো মার্তিনেজ, দুই সেন্টার ব্যাক ক্রিস্টিয়ান রোমেরো এবং লিসান্দ্রো মার্তিনেজ দীর্ঘদিন ইনজুরির পর ফিরেছেন, তিনি অবশেষে আর্জেন্টিনা জার্সিতে তার ইনপুট আনকোয়েশ্চেনেবল। ক্রিস্টিয়ান রোমেরো তিনি ইনজুরি প্রোন, কিছুটা সময় ইনজুরিতে বাইরে ছিলেন, তার জন্য একটু দুশ্চিন্তা থাকবে অবশ্যই আর্জেন্টিনা কোচ। রাইট ব্যাক আমরা নাউয়েল মলিনাকে দেখব এই সিজনেও, এবং নিকোলা তাগলিয়াফিকো তিনি থাকবেন লেফট ব্যাক পজিশনে। মার্কোস আকুইনিয়া এবার কিন্তু নেই এই দলটার সঙ্গে। মূলত আর্জেন্টিনা 4-2-3-1 এই ফরমেশনে আসলে খেলবে। মিডফিল্ডার দুই ইঞ্জিন এনজো ফার্নান্দেজ এবং আলেক্সিস মাক আলিস্টার, এই দুজন জুটি বাঁধবেন এবং তারা দুজনই মূলত ম্যাচটা অপারেট করবেন এবং অপোনেন্টের অ্যাটাক ভেঙে দেবে, এবং সেখান থেকে আর্জেন্টিনা বল রিকভারি করার পর মিডফিল্ড থেকে তারা তাদের প্রেসিংটা শুরু করে, এবং সেখানে এই দুজন খুবই গুরুত্বপূর্ণ, এনজো ফার্নান্দেজ এবং আলেক্সিস ম্যাক আলিস্টার। যেহেতু ডি মারিয়া নিয়ে এবার তার জায়গাটা কাউকে পূরণ করতে হবে, আমরা দেখবো যে থিয়াগো আলমাদা অথবা জিওভানি লো সেলসো এই দুজনকে দিয়ে হয়তোবা ওই গ্যাপটা পূরণ করানোর চেষ্টায় থাকবেন কোচ লিওনেল স্ক্যালোনি। লিওনেল মেসি তিনি থাকবেন একেবারে সেন্ট্রাল মিডফিল্ডার অর্থাৎ অ্যাটাকিং মিডফিল্ডার নাম্বার 10 হিসেবে, তাকে কাভার করবেন রদ্রিগো দে পল, এবং লোন স্ট্রাইকার হিসেবে যদি খেলানো হয় হুলিয়ান আলভারেজ, এবং আলভারেজকে যদি একটু নিচে নামানো হয়, কারণ আলভারেজ কিন্তু মেসির জন্য অনেক হার্ড ওয়ার্ক করেন, প্রচুর রান মেক করেন বক্স এবং তার আশেপাশে, সেই ক্ষেত্রে আমরা দেখতে পারবো লাউতারো মার্তিনেজকে হয়তোবা ফিনিশার হিসেবে নামাতে পারেন লিওনেল স্ক্যালোনির সামনে সুযোগ। ইতালিয়ান ব্যাক টু ব্যাক ওয়ার্ল্ড কাপ উইনিং কোচ 34 এবং 38 সালে যিনি জিতেছিলেন ভিত্তোরিও পোজ্জো, তাকে ছুঁয়ে ফেলার অমরত্ব অর্জন করার যে একটা লক্ষ্য, সেটা কিন্তু আসলে দিদিয়ার দেশম ফ্রান্স কোচ তারও আছে, কিন্তু স্ক্যালোনি অথবা দেশম যে কোনো একজন হয়তোবা দুবার ওয়ার্ল্ড কাপ উইনিং কোচ হিসেবে ভিত্তোরিও পোজ্জোর পাশে নাম লেখানোর সুযোগটা পাবেন। কাতার ওয়ার্ল্ড কাপ এই দলের চেহারাটা খোলনলচে একদম বদলে দিয়েছে, আপনারা সবাই জানেন। ওই ওয়ার্ল্ড কাপে দুই তরুণ ম্যাক আলিস্টার এবং এনজো ফার্নান্দেজ তারা যেভাবে পারফর্ম করেছিলেন, বিগ ডিলে ম্যাক আলিস্টার যোগ দিয়েছেন লিভারপুলে, এবং লাস্ট 3 সিজন তিনি কিন্তু কনসিস্টেন্ট পারফর্ম করেছেন লিভারপুলের হয়ে, হার্ট অফ দ্য লিভারপুল মিডফিল্ড, এবং একই সঙ্গে এনজো ফার্নান্দেজ চেলসির এই প্লেয়ার কি দুর্দান্ত এক সিজন কাটিয়েছেন। 106 মিলিয়ন পাউন্ডে তিনি যোগ দিয়েছিলেন লন্ডনের এই ক্লাবটিতে, এবং তাদের অন্যতম এই প্লেয়ার, যদিও কিন্তু তার লাস্ট সিজনটা যেমনই গেছে, আগামী সিজনে চ্যাম্পিয়ন্স লিগে তিনি খেলতে পারবেন না, এটা তার জন্য একটা আফসোসের জায়গা নিশ্চিত করেই। অবভিয়াসলি লিওনেল মেসি যে দলে থাকেন, ওই দলে অন্য কোনো প্লেয়ারের দিকে আলাদাভাবে স্পটলাইট করার কোনো কারণ নেই। 6 নম্বর বিশ্বকাপ খেলতে যাচ্ছেন আর্জেন্টাইন নাম্বার। মেসি তিনি যেহেতু তার প্রাইম থেকে একটু দূরে আছেন, তার খেলার কৌশল বদলেছে। আগে যেমন মেসিকে কেন্দ্র করেই ম্যাচের প্ল্যানটা হয়তো বা সাজাতেন লিওনেল স্ক্যালোনি, তিনি যে মাঠের অংশগুলো কাভার করছেন বা যতটুকু অংশ ফ্রি পজিশন থেকে তিনি খেলছেন, বাকিরা কিন্তু তাকে সেই জায়গাটা থেকে বাকি যে অংশটুকু সেটুকু কাভার করার চেষ্টা করেছেন, অর্থাৎ অন্যদের জন্য কাজ কিন্তু খুব অল্প রেখেছিলেন লিওনেল স্ক্যালোনি। কিন্তু এইবার আপনি যদি দেখেন মেসির খেলার ধরন বদলে গেছে পুরোপুরি। ইন্টার মায়ামিতেও গত 2-3 সিজনে আপনারা যারা ফলো করেছেন তাকে দেখেছেন যে মেসি কিন্তু এখন আগের মতো ওরকমভাবে মাঠের একটা মানে ভার্টিক্যালি কিংবা হরাইজন্টালি এতটা স্পেস কাভার করে না, ছোট্ট একটা অংশ জুড়ে তার বিচরণ থাকে, এবং সেখান থেকেই তিনি খুব কুইক 1-2 টাচে কিন্তু একটা সুযোগ তৈরি করেন এবং সেখান থেকে দারুণ ফিনিশিং করেন। কদিন আগেও আইসল্যান্ডের সঙ্গে দারুণ একটা গোল করলেন, এবং সেটা বোঝা যায় যে মেসির পায়ের কাজটা, মেসির ম্যাজিক টাচটা এখনও কতটা এফেক্টিভ। তো এই আর্জেন্টিনার জার্নিতে ক্যাম্পেইনে এবারও কিন্তু তাই হতে যাচ্ছে, এবং মেসি যদি সেই কাজটা ঠিকভাবে করেন, আর্জেন্টিনা কিন্তু এর সুফলটা নিশ্চিত করেই পাবে। এমিলিয়ানো মার্তিনেজের কথা আলাদাভাবে বলবো আমি, হয়তোবা আলিসন, ম্যানুয়েল নয়ার কিংবা থিবো কোর্তোয়াদের মানের গোলকিপার হিসেবে তিনি কাউন্ট হন না, কিন্তু ন্যাশনাল টিমের জার্সিতে যদি আপনি টপ কাউন্ট করেন, তাহলে কিন্তু তাদের থেকেও অ্যাচিভমেন্ট বলেন কিংবা দলের প্রতি কন্ট্রিবিউশন বলেন অনেকটা এগিয়ে থাকবেন মার্তিনেজ। তিনি কিন্তু কম্পিটিটিভ পর্যায়ে 33টা পেনাল্টির মুখোমুখি হয়েছেন, যার 10টা কিন্তু তিনি সেভ করেছেন এবং 2টো মিস হয়েছে। অর্থাৎ বোঝা যায় এমিলিয়ানো মার্তিনেজ সামনে থাকলে তার সেভ এবং তার যে ক্যালিবার, সেটি কিন্তু অপোনেন্টকেও ব্যাক অফ দ্য মাইন্ডে থাকে যে মার্তিনেজের মতো বিশ্বস্ত গ্লাভস জোড়া নিয়ে কেউ কিপিংয়ে দাঁড়িয়েছেন সেখানে, এবং সেটা কতটা চ্যালেঞ্জিং হয়। প্রত্যেকবারই তো আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপে 1-2টা সারপ্রাইজ নাম বা প্যাকেজ থাকে। এবারে সেই সারপ্রাইজ নাম বা প্যাকেজ কে হবেন, ভ্যালেন্তিন বার্কো নাকি নিকো পাজ? এটা একটা তর্ক সাপেক্ষ ব্যাপার হতে চলেছে। তো আর্জেন্টিনা ওয়ান অফ দ্য ফেভারিট টিম এবারে ওয়ার্ল্ড কাপ জেতার জন্য। অনেকে তো বলছেন যে আর্জেন্টিনার ব্যাক টু ব্যাক ওয়ার্ল্ড কাপ ধরে রাখার একটা দারুণ চান্সেস আছে। আপনারা কি ভাবছেন আর্জেন্টাইন ফ্যানরা? জানাবেন অবশ্যই।